ভূতের গপ্পের ৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। যে ওয়েদারটা এখন ঢাকার, এই সময় কিন্তু ভূতের গল্প শোনার জন্য একদম পারফেক্ট ওয়েদার। তো আজকে আমি যেই গল্পটা বলবো সেটা একজন লিসেনার পাঠিয়েছেন। তবে গল্পে যাওয়ার আগে কিভাবে আমাকে গল্প পাঠাবেন সেটা একটু বলে নিই। গতকালের গল্প @gmail.com, যেটা এখন আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব যে মেইলটা, সেই মেইলে আপনারা আমাকে গল্প পাঠাতে পারেন, অথবা গতকালের গল্পের যে ফেসবুক পেজটা আছে সেই পেজের ইনবক্সেও আপনারা আমাকে সরাসরি গল্প পাঠাতে পারেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিয়ন্তী প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি আপনাদেরকে একটা করে ভূতের গল্প শোনানোর। সরাসরি আজকের গল্পে চলে যাই। এই গল্পটা পাঠিয়েছে আমাকে তারেক নামে একজন, আমার খুবই পরিচিত একজন মানুষ। তিনি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, এবং এই গল্পটা আমার মনে হয়েছে যে গল্পটা একটুখানি ডিফারেন্ট অন্য গল্পের চেয়ে, সেই জন্য আমি গল্পটা সিলেক্ট করেছি। আমরা জানি যে সুন্দরবন আমাদের জন্য একটা অ্যাসেট, আমাদের দেশের জন্য একটা অ্যাসেট, এবং এই সুন্দরবনের সৌন্দর্যে আমরা অনেকেই বিমোহিত হই। সুন্দরবনের অনেক বিষয় আছে, সুন্দরবনের বাঘ, সুন্দরবনের মধু, গোলপাতা, অনেক বিষয় আমরা শুনি। সুন্দরবনের এমন একটা ডার্ক সাইড আছে, যেই ডার্ক সাইডটা আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। সো এরকমই একটা ডার্ক সাইড নিয়ে আজকের গল্পটা যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি একটা ফিল্ম প্রোডাকশনে কাজ করেন, এবং এই প্রোডাকশনে তারা একটা সুন্দরবনকে নিয়ে একটা ডকুমেন্টারি বানানোর জন্য তাদের সুন্দরবনে গিয়ে অনেকদিন স্টে করার কথা ছিল বোটে। তো তারা ঢাকা থেকে সুন্দরবনে রওনা হয়, কাস্ট, ক্রু এবং সবাই মিলে সুন্দরবনে রওনা দেয়। তো প্রথম দিন তারা ওখানে গিয়ে মানে সুন্দরবন তো অনেক সুন্দর, তো তারা এক্সপ্লোর করছিল জায়গাগুলো, লোকেশনগুলো দেখছিল। বেসিক্যালি মেইন শুটিংয়ের জন্য যায়নি, এই 4 দিন তারা আসলে ওখানে থেকে ঘুরে লোকেশন রেকি করবে বা কীভাবে শ্যুটটা করবে, শ্যুটের প্রি প্রোডাকশন যেটা থাকে, প্ল্যানিং যেটা থাকে, সেটার জন্য গিয়েছিল। তো তারা একটা বোট ওখান থেকে ম্যানেজ করে এবং এই বোটে তারা রওনা হয়ে যায়। তো প্রথম দিনটা ওখানে পৌঁছতে দুপুর হয়ে যায়। তারপর তারা বোটে চড়ে সেই জায়গাটা এক্সপ্লোর করতে ছবি তুলতে বা দেখতে দেখতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায় প্রথম দিন। সন্ধ্যাবেলা ওই টিমে একজন মেয়ে ছিল, তিনি কস্টিউমে কাজ করেন, কস্টিউম ডিজাইনার। তো সন্ধ্যাবেলা সবাই সারাদিন জার্নি করে সারাদিন একটা ধকল গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছিল। তো সে যখন বোটে তার রুমে শুয়েছিল, মেয়েটা, তার নাম তিথি, তখন সে খেয়াল করলো যে পানিতে অনেক ভারী কোনো কিছু যদি ঝাঁপ দেয় বা নড়াচড়া করে তখন যেরকম শব্দ হয়, এই ধরনের একটা শব্দ অনেকক্ষণ ধরে সে শুনছিল। তো সে প্রথমে মনে করেছে মানে অবভিয়াসলি জঙ্গল, সুন্দরবন, মাছ হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, কুমির হতে পারে থাকে সেখানে। তো সে অত একটা খেয়াল করেনি, সে জিনিসটা ইগনোর করছিল। কিন্তু মোটামুটি 10-15 মিনিট পরে বোটের সে যে রুমটাতে ছিল, সেই রুমটাতে যে উইন্ডোটা আছে, সেই উইন্ডোটাতে একটা নক করার শব্দ সে পায়। এবং তখন সে একটু তন্দ্রাচ্ছন্ন, মানে ঘুম আসছে না এরকম। যখনই নক করার শব্দটা সে পায়, তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ আশেপাশে পানি এবং ওই বোটের ওই জানালার বাইরে মানে দাঁড়ানোর কোনো স্পেস নাই। পানির ভিতর থেকে কে এরকম করে নক করবে? তো সে ভয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে পাশের রুমে যে ছিল তাকে ডেকে বলে যে তুমি কি এরকম কোনো শব্দ শুনছো? সে বলছে যে না, আমি তো এরকম কোনো শব্দ শুনিনি। সে আসলে বিষয়টা ইগনোরই করে যায়, মনে করে যে আচ্ছা ঠিক আছে, প্রথম দিন এসছি, টায়ার্ড, একটু ঘুম আসছিল, হয়তো আমি হ্যালোসিনেট করেছি। এর পরের দিন তারা বোটটা একটা জায়গায় দাঁড় করিয়ে একটা জঙ্গলের ভেতরে একটা জায়গায় যায় লোকেশনটা রেকি করতে। তো যে যার মতো ছবি তুলছিল, যে যার মতো লোকেশন দেখছিল। তো এমন সময় ও যেটা দেখে যে মানে ও হাঁটতে মেয়েটা, তিথি নামের মেয়েটা হাঁটতে সে একটা জায়গায় একটু একা পড়ে যায়, আশেপাশে তখন কেউ থাকে না। তো সে গাছের আড়ালে দেখে যে একটা হাত দিয়ে একজন একটা গাছ ধরে আছে। তো সে তো বুঝতে পারেনি, ভেবেছে কোনো মানুষ, কারণ সুন্দরবনে যায়, ওখানকার লোকাল যারা আছেন তারা মধু সংগ্রহ করতে, গোলপাতা সংগ্রহ করতে যায়। তো কিন্তু হাতটা একটা বাচ্চা মানুষের মতো, ছোট হাত। তো সে ডাক দেয় যে ওখানে কে, এদিকে আসো, সামনে আসো। তো ডাক দেওয়ার পর যখন কোনো রেসপন্স পায় না, সে একটু আগাতে থাকে। যখন সে আগাচ্ছিল ওই গাছটার দিকে, তখন ওই গাছের পেছনে যে ছিল সে একটা দৌড় দেয়, এবং দৌড় দেওয়ার সময় তিথি পেছন থেকে দেখে ওটা আসলে মানুষ না,
আসলে মানে ওর উপর থেকে পেট পর্যন্ত মানুষের মতো, পেটের নিচ থেকে বাকি অংশটা মানে পেটের নিচ থেকে পায়ের বাকি অংশটা বাঘের মতো, মানে একটা অর্ধেক বাঘ অর্ধেক মানুষ। এই দৃশ্য দেখার পর একটা মানুষের সাথে কী বা হতে পারে, সে সেন্সলেস হয়ে যায় ওখানে। এরপর অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করা হয়, মানে যেহেতু সে একা পড়ে গিয়েছিল, ক্রুরা তো জানে না তার সাথে কী হচ্ছে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পায়। পাওয়ার পর তার যখন জ্ঞান ফেরে তখন তাকে জিজ্ঞেস করা হয় সেই ঘটনাটা। বলে তো সবাই বলে যে তুমি আসলে অন্য কিছু দেখছো, হয়তো বা অন্য কোনো প্রাণী হতে পারে, অন্য জঙ্গলের ভেতরে অনেক কিছুই থাকে, সো এরকম হওয়ার কোনো কারণ নেই। তো ও ব্যাপারটা ইগনোর করে যায় তখন, কিন্তু ওর মনে ভয় অলরেডি ঢুকে গেছে রাতের ইনসিডেন্ট, পরের ইনসিডেন্ট। তো রাতে যখন তারা বোটে ফিরে আসে তখন সবাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাচ্ছে। তো ঘুমোতে যাওয়ার পর রাত প্রায় তখন 2টা-2:30 বাজে। একটা জঙ্গলের ভেতরে রাতের 2টা-2:30 কিন্তু অনেক রাত, মানে সব কিছু একদম চুপচাপ, হয়তো কোথাও থেকে একটা ঝিঝি পোকা বা মানে কোনো প্রাণীর একটা হঠাৎ ডাক শোনা যাচ্ছে, এছাড়া আর কোনো শব্দ নেই। তো যে আমাকে গল্পটা পাঠিয়েছেন তারেক, যার নাম, ওনার রুমে উনি নক করার শব্দ পান। তো উনি তো ঘুমোচ্ছিলেন প্রথমে, মানে অনেকক্ষণ, তার মনে হচ্ছে কি সে ঘুমের মধ্যে অনেকক্ষণ ধরে এই নকের শব্দটা শুনছে, এবং এই মানে নকের শব্দটা মানে একই ফ্লোতে নক করেই যাচ্ছে, এমন না যে একটু জোরে আসতে, এমন। তো সে ঘুম থেকে একদম লাফ দিয়ে যখন চমকে উঠে সে দরজাটা খোলে। দরজাটা খোলার পর সে দেখে সামনে কেউ নেই। তো সে যখন দরজাটা আটকাতে যাবে তখন দেখে যে মানে একটা অদ্ভুত ধরনের শব্দ, এটা আসলে বাঘেরও শব্দ না, সিংহরও শব্দ না, কুমিরেরও শব্দ না, কেমন একটা মানে একটা কোনো পশু বা হিংস্র কোনো কিছু রেগে গেলে যেমন গড় গড় শব্দ করে, এরকম একটা শব্দ সে শুনতে পায়। তো সে একটু রুম থেকে বেরিয়ে আশেপাশে দেখে। আশেপাশে যখন সে তাকায় তখন সে দেখে সামনে, বোট থেকে সামনে পানির মধ্যে ওই তিথি দুপুরবেলা যেটা দেখেছিল অর্ধেক বাঘ অর্ধেক মানুষ, সেটা পানির ভেতর দিয়ে হেঁটে 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 যাচ্ছে। তো প্রথমে সে বুঝতে পারে না, সে চোখ ডোলে আবার দেখে, যেহেতু ঘুম তার চোখে দেখে যে হ্যাঁ ওটা সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এবং সে দৌড়ে ঘরের ভেতরে যায়, যেহেতু অন্ধকার ছিল সে আসলে বুঝতে পারছিল না, তো দৌড়ে ঘরের ভেতরে যায় যে একটা টর্চ নিয়ে এসে সে দেখবে আসলে বিষয়টা কী। তো ঘরের ভেতর থেকে যখন সে টর্চটা নিয়ে বেরিয়ে আসে তখন দেখে সামনে আর কেউ নেই। তো রাতে সে এটা কাউকে বলে না, সে মোটামুটি ওই টিমের মানে ওখানে ওই টিমকে লিড করছিল, তো সে ভাবছে যে আমি যদি এরকম বলি তাহলে অন্যরা ভয় পেয়ে যাবে, তো রাতে এটা বলে না। তো পরের দিন তিথিকে ডাক দিয়ে এসে জিজ্ঞেস করে যে আসলে তুমি কী দেখছিলা, কেমন দেখছিলা বলতো। তো ও এক্সপ্লেন করে যে এরকম এরকম ছিল, মাথার চুলগুলো বড় এবং মানে উপরের পার্টটা মানুষের মতো কিন্তু নিচের পার্টটা বাঘের মতো, এবং নিচের পার্টটা অনেক বেশি পশম, পাগুলো বাঘের মতো। তো তখন তারেক ওটার সাথে মিলিয়ে ফেলে। তো তখন তার মনে হয় যে সামথিং ইজ রং। তো তখন তারেক ভাবে যে আমরা আসলে এখান থেকে চলে যাব, আমরা বেশি দিন, মানে তার ভাইবটা ভালো লাগেনি। তো বলেছে যে আমরা 4 দিনের জন্য এসেছিলাম, কিন্তু আমরা আগামীকালকের মধ্যে রেকি শেষ করে চলে যাব, এই ডিসিশন হয়। তো ওই দিন তারা এরকম বেরোয়, বের হওয়ার পর এরকম জঙ্গলে তারা রেকি করছে, ঘুরছে। তো তারেক আর তিথি একটা জায়গায় একটা খুব সুন্দর ফ্রেম পায়, তো ওরা একটা ছবি তোলার জন্য ওখানে যায়। ছবি তোলার জন্য যাওয়ার পরে মানে তিথি এরকম সামনে দাঁড়িয়ে ছিল, তারেক একটু পেছনে, ওর সামনে দেখছে ভিউটা, একটা ছোট ঝিরির মতো ওখানে আছে, এবং ঝিরির আশপাশে অনেক গাছ, সুন্দর জায়গাটা, তো একটু ভেতরের দিকে। তো ওরা যখন ছবি তুলছিল, তারেক যেহেতু পেছনে ছিল, পেছন থেকে কেউ একজন তারেকের ঘাড়ে এরকম করে ডাক দেয়। ডাকটা দেওয়ার সাথে সাথে আমি মানে সে আমাকে যেভাবে লিখেছে যে আমি নিজেও জানি না কেন, মানে হতে পারে আমার কোনো ক্রু মেম্বার আমাকে ডাকছে, কিন্তু যখনই আমাকে ডাকটা দিল আমার ভেতরে আমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, এমন ভয় কাজ করছিল। তখনও সে কিছুই দেখেনি তবু। তো সে আস্তে করে পেছনে ফিরে তাকায়, তাকানোর পর দেখে যে ওই অর্ধেক বাঘ অর্ধেক মানুষ যেটা, এটা তার পেছনে দাঁড়িয়েছে। ওই মুহূর্তে আসলে তিথি তখনও সামনের দিকে তাকিয়েছে, ছবি তুলছে, ও তখনও জানে না কি হচ্ছে। তো এবং তারেক এত কাছ থেকে যখন এটাকে প্রথম দেখতে পায় তখন দেখে যে শুধু তার নিচের পার্ট না, তার চোখগুলো এরকম গোল বাঘের যেরকম, মানে তার চোখগুলো বাঘের মতো এবং বাঘের মতোই দাঁত তার। তো এটা দেখার পর তারেক, কে আপনি এরকম করে, মানে ওই মুহূর্তে কি বলবে, কে এরকম একটা কথা বলে, তখন তিথি ঘুরে তাকায়, তখন ওরা দেখে তখন ওই জিনিসটা
এত বিচ্ছিরিভাবে হাসে, মানে ওই হাসি দেখলে যে কোনো মানুষ, মানে যদি সে সফট হার্টের লোক হয়, সে ওখানে হার্ট অ্যাটাক করবে। তো ওখান থেকে তিথি আর তারেক জাস্ট দৌড়ে পালায় যায়, মানে অন্যদের কাছে চলে যায়। যাওয়ার পর বলে যে আমরা এক্ষুনি এখান থেকে প্যাক আপ করবো, লেটস গো, আমরা এখানে আর থাকবো না। তো সবাই জিজ্ঞেস করে কী হয়েছে, ওরা দুজন কেউ কোনো কথা বলতে পারে না, জাস্ট বলে যে লেটস গো। তো এরপরে তারা বোটে আসে। তো বোটে আসার পর তারা প্যাকিং করছিল, চলে যাবেই, কারণ এখানে তারা শ্যুট করবে না ডিসাইড করেছে। তো তাদের যে ওখানকার লোকাল একজনকে তো নিতে হয় সাথে গাইড হিসেবে, ট্যুর গাইড হিসেবে বা লোকেশন রেকের গাইড হিসেবে। তো গাইডকে যাওয়ার আগে আগে তারা জিজ্ঞেস করে যে আসলে আমরা এরকম দেখেছি 2 দিন, ঘটনাটা কি একটু আমাদেরকে, এরকম কোনো ঘটনা আছে কি না। তো তখন গাইড তাকে বলে যে এই সুন্দরবনে আসলে আমরা মধু সংগ্রহ করতে আসলে বা গোলপাতা নিতে আসলে বা অনেক সময় আমরা অনেক কিছু দেখি, এবং এই যে অর্ধেক বাঘ অর্ধেক মানুষ, এটা আমরা অনেক বছর ধরে এখানে শুনছি, আমরা দেখছি। সে যেটা বলে ওই ট্যুর গাইড, যে একজন মানুষ ওই সুন্দরবন এলাকারই ওখানকার লোকাল একজন মানুষ একবার ইন্ডিয়াতে গিয়েছিল জাদু শিখতে। তো সেখান থেকে অনেক বছর আগে, এটা প্রায় 100 বছর আগের ঘটনা। তো সেখান থেকে সে জাদু শিখে এসছিল, এবং সে যে গুরুর কাছে জাদু শিখেছিল, সেই গুরু তাকে এমন একটা জাদু শিখিয়েছিল যে জাদুটার কারণে সে আসলে যে কোনো রূপ ধারণ করতে পারত। কিন্তু তার গুরু তাকে বলেছিল যে কখনো তুমি এটা মানে নেগেটিভ কোনো কিছুতে ব্যবহার করো না, তাহলে তোমার ক্ষতি হবে। তো সে ওখান থেকে শিখে এসে সে এখানে অনেক মানুষের উপকার করেছিল, মানুষের রোগ সারাতো। তখন বসন্ত হতো, বসন্তের তখন চিকিৎসা ছিল না, সেইগুলো সারাতো, মানে ঝাড়ফুঁক করতো আর কি। তো সে সামহাউ একদিন, মানে সে যেহেতু এইসব কিছুর মধ্যেই ছিল, এইসব রিচুয়ালস অ্যান্ড অল দিস, সে কোনো একটা কারণে খবর পায় বা সে কোনো একটা কারণে জানতে পেরেছে যে সুন্দরবনের ভেতরে একটা ট্রেজার আছে, মানে একটা গোপন জায়গা আছে যেখানে অনেক স্বর্ণ আছে। তো এটা নেওয়ার জন্য সে সুন্দরবনের ভেতরে চলে যায়, এবং সে ফ্যামিলিকে বলে যায় আমি আর নাও ফিরতে পারি, যতদিন আমি এটা না পাবো ততদিন ফিরবো না। তো এরপর সে, মানে এরপর তার সাথে কী হয়েছে কেউ জানে না, তবে ওখানকার কথিত আছে যে সে সেই ট্রেজারটা খুঁজে পেয়েছিল, এবং ওই ট্রেজারটা পাহারা দিত একটা বাঘ। সেই বাঘটাকে মারার জন্য সে নিজে, ওই তার সেই গুরু যে তাকে শক্তিটা দিয়েছিল বাঘ, সে নিজে বাঘ হয়ে গিয়েছিল, বাঘের রূপ ধারণ করেছিল, এবং ওই বাঘটাকে মেরে ফেলেছিল। এবং ওই বাঘটা অনেক বছর ধরে ওই ট্রেজারটাকে ওখানে রক্ষণাবেক্ষণ করত। এবং ওই বাঘটা, মানে হি ওয়াজ লাইক, মানে হয় না যে খুবই সুপিরিয়র একটা বাঘ বা খুবই এই ধরনের একটা বিষয় ছিল, মানে। তো ওই বাঘটাকে মেরে ফেলার কারণে শাস্তি হিসেবে তারপর থেকে সে অর্ধেক বাঘ অর্ধেক মানুষ হয়ে যায়, এবং সে এমন একটা অভিশাপ পায় যে সে আর কখনো মানুষও হতে পারবে না, সে মারাও যাবে না, সেরকম অর্ধেক বাঘ অর্ধেক মানুষ হয়ে সুন্দরবনের ভিতরেই ঘুরতে থাকবে। এরপর থেকে নাকি এটাকে দেখা যায়, এবং তার ফিচার অর্ধেক মানুষের মতো হলেও তার স্বভাব কিন্তু বাঘের মতো। সে মানুষ দেখলে বা কোনো কিছু দেখলে সে বাঘের মতো হিংস্র হয়ে যায়, সে ছিঁড়ে খেয়ে ফেলে, কাঁচা মাংস খেয়ে ফেলে এরকম। এবং সন্ধ্যার পর এই জন্যই তারা গোলপাতা বা মধু কোনো কিছু সংগ্রহ করতে গেলে যদি দূর থেকে কোনো মানুষের মতো কিছু দেখে, তারা কখনোই যায় না, কারণ ওকে দূর থেকে দেখতে মানুষের মতো লাগে, যখন কাছে যায় তখন দেখা যায় যে এটা অর্ধেক বাঘ অর্ধেক মানুষ। তো এই ঘটনা শোনার পর তারা ওখান থেকে চলে আসে, এবং তারেক ভাই আমাকে যেটা বলেছে যে এই ঘটনাটা নিয়ে তারা একটা সিনেমা বানানোর প্ল্যান করছে, সুন্দরবনের অন্য কোনো জায়গায় হয়তো তারা এটা বানাবে, কারণ ওই জায়গাটা, যে জায়গাটায় তারা গিয়েছিল, ওই জায়গাটা ওয়াজ মানে টোটালি হন্টেড, ওখানে কোনো সিনেমা শ্যুট করা সম্ভব না। সো এই ছিল আজকের গল্প। এরপর আমরা চলে যাব আজকের যে ইন্টারেস্টিং, আমি 5টা ফ্যাক্ট বলি, সেই ফ্যাক্টগুলোতে চলে যাচ্ছি আজকের প্রথম ফ্যাক্টে। আজকের প্রথম ফ্যাক্ট হচ্ছে বেঙ্গল টাইগার ভূত। সুন্দরবনের এরকম কথা প্রচলিত আছে যে ওইখানে যে বাঘগুলো আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, তাদের মধ্যে অনেক বাঘ তো মারা যায়, এবং ওরা বিশ্বাস করে যে মারা যাওয়ার পর ওই বাঘের আত্মাগুলো আসলে ফেরত আসে, এবং রাতের বেলা তারা বাঘ তো দেখে, কিন্তু কিছু বাঘ দেখে যারা আকারে সাধারণ বাঘের চেয়ে অনেক বেশি বড়, মানে এটা একটা 2-3টা হাতির সমান একটা বাঘ। তো এটা তো স্বাভাবিক কোনো কিছু না, তাই ওখানকার মানুষরা বিশ্বাস করে এরা আসলে বাঘ না, যে বাঘগুলো মারা গেছে তাদের আত্মাগুলো আরও 3 গুণ শক্তি নিয়ে ফেরত আসে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। 2 নম্বর ফ্যাক্ট হলো সুন্দরবনের হন্টেড শিপ।
সুন্দরবনে এমন অনেক হয় যে মাছ ধরতে গিয়ে অনেকে আর ফেরত আসে না, জাহাজগুলো ডুবে যায়। তো সুন্দরবনে যারা মৎস্যজীবী আছেন, যারা মাছ ধরতে যায়, তারা বলে আমরা প্রায় এমন অনেক জাহাজ দেখি যে জাহাজগুলো অনেক পুরনো, একদম ভাঙাচোরা, মনে হচ্ছে অনেক দিন ধরে পানির নিচে ছিল, শ্যাওলা টলা পড়ে গেছে। এই জাহাজগুলো তারা পানির মধ্যে দিয়ে চলতে দেখে, যে জাহাজে কোনো নাবিক নেই, কোনো মানুষ নেই, জাহাজগুলো একা একা চলতে থাকে। এবং এই জাহাজের কাছাকাছি গেলে তারা মানে অনেক মানুষ ডুবে মারা গেলে যেরকম আর্তনাদ করে, এরকম আর্তনাদ তারা শুনতে পায়। 3 নম্বর বিষয় হলো, সুন্দরবনে একটা গ্রাম ছিল, যে গ্রামের নাম মণিহার। যে গ্রামে এক সময় মানুষ ছিল, বাজার ছিল, মানে খুবই জনসমাগম ছিল। ওখানকার মানুষরা বলে যে একদিন হঠাৎ এক রাতের মধ্যে সেই গ্রামের সব মানুষ উধাও হয়ে যায়। এরকম একটা ঘটনা আমরা ইন্ডিয়াতেও শুনেছি। সুন্দরবনে একটা গ্রাম আছে যেখানে এক রাতের মধ্যে তারা কোথায় গেছে, কিভাবে গেছে কেউ জানে না। সেই গ্রামটা এখন একদম ফাঁকা, সেখানে কেউ থাকে না, বাড়িঘরগুলো অনেক পুরনো হয়ে গেছে। এবং যদি কোনো পর্যটক বা কেউ যদি দেখতে যায়, তারা শুধু বলে যে ওই বাড়ির জানালা, বাড়িগুলো তো ভেঙে গেছে, অনেক দিন ধরে কেউ থাকে না, কিন্তু বাড়ির জানালাগুলোতে তারা মানুষের ছায়া দেখতে পায় এবং মানুষের কথা শুনতে পায়। কিন্তু যখন কাছে যায় তখন আসলে সেখানে কেউ থাকে না, বাড়িগুলো একদম ফাঁকা। 4 নম্বর ফ্যাক্ট হলো সুন্দরবনের শক্তিমান গাছ। সুন্দরবনে শক্তিমান নামে এক ধরনের গাছ আছে। ওখানকার মানুষরা বিশ্বাস করে এই গাছগুলো জীবিত, শুধুমাত্র জীবিতই না, এই গাছগুলো অভিশপ্ত এবং এই গাছগুলো আসলে এক একটা করে প্রেতাত্মা। আপনি যখন এই গাছগুলোর কাছে যাবেন কিংবা এই গাছগুলোর আশেপাশে যাবেন, তখন এই গাছগুলো থেকে অদ্ভুত ধরনের একটা শব্দ বের হয়। এই গাছগুলো আসলে মানুষকে হ্যালুসিনেট করতে পারে, হ্যালুসিনেট করে সে আপনাকে আপনার কাছে ডাকবে এবং এরপর এই গাছগুলো মানুষকে তার ভেতরে নিয়ে নেয়। ভেতরে কোথায় নিয়ে নেয় এটা কেউ জানে না। আজকের শেষ ফ্যাক্টটা হলো সুন্দরবনের সেই কা কা শব্দ। অনেকেই বলেছেন, সেখানে স্থানীয় যারা আছেন, যে সুন্দরবন দিয়ে হাঁটলে কিছুটা ভেতরে গেলে একটা মানে কা কা ধরনের শব্দ শোনা যায়। এবং ওখানকার মানুষরা বিশ্বাস করেন যে এই কা কা শব্দটা আসলে মৃত্যুর ডাক। সুন্দরবনে অশুভ কিংবা প্রেতাত্মা কিছু একটা আছে, যেই প্রেতাত্মাটা আসলে এরকম মানে এই ধরনের একটা ডাক তারা শুনতে পায়, মানে এইভাবে ডাকে, এবং এই ডাক যে শুনবে 2 থেকে 3 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এই ছিল ভূতের গপ্পের 5 নম্বর এপিসোড। ভূতের গপ্প এখন ইউটিউবে হয়, আপনারা জানেন, এবং ইউটিউবেও আমার একদম নতুন চ্যানেল হিসেবে আমি যেই রেসপন্স পেয়েছি, আমি আসলে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। ফেসবুক থেকে অনেকে শোনেন না, কারণ ভূতের গল্পগুলো অনেক সময় ইউটিউব প্রিমিয়ার যারা ইউজ করেন তারা ঘুমাতে ঘুমাতে শোনেন, এই জন্য আমি ইউটিউবে দেওয়ার প্ল্যান করেছি। কিছু কিছু অংশ আমি ফেসবুকেও দেই, তাই আপনারা আপডেটেড থাকার জন্য ফেসবুকের যে পেজটা গতকালের গল্প সেটাতে ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটা ইউটিউবের কমেন্ট বক্সে জানাবেন, ফেসবুকেও কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি চেষ্টা করছি দিন দিন আপনাদের সাজেশনগুলো অনুযায়ী আপনারা কীরকম গল্প শুনতে চান সেটা সেভাবে করার চেষ্টা করছি। এবং আপনারা যারা গল্প পাঠাতে চান, যারা চান তাদের গল্পগুলো আমি টুকটাক একটু ভিজুয়াল করার চেষ্টা করি, একটু ছবি বা ভিডিও অ্যাড করার চেষ্টা করি। তো নিজের গল্পটা আসলে এভাবে দেখতে ভালো লাগে। তো আপনারা যারা চান যে আপনাদের গল্পগুলো আমি এভাবে তৈরি করি, তারা অবশ্যই আমাকে গল্প পাঠাবেন। আমি আরেকবার বলছি, জিমেইলটা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই জিমেইলে আপনারা গল্প পাঠাবেন এবং আপনারা যদি চান আপনার গল্পের সাথে আপনারা একটা ছবি পাঠাতে পারেন, তাহলে আমি স্ক্রিনে যখন আপনাদের নামটা বলবো বা গল্পটা শুরু করার আগে আমি আপনাদের ছবিটাও অ্যাড করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ভূতের গল্প চলে আসে। সো থ্যাংক ইউ সো মাচ।